ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে নিফটি আজকের দিনে এখনও পর্যন্ত 0.66 বা 65% একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। স্যার ডাউনসাইড মুভমেন্ট কেন দেখাচ্ছে এটা আমরা সবাই জানি, তবে আসার কথা এটাই যে আজকে নিফটি যেখানে লো মেরেছে সেখান থেকে কিন্তু অনেকটা ভালো রিকভারি দেখিয়েছে। দেখলে দেখাবে নিফটি আজকের দিনে লো কত মেরেছে, 24,824। সেখান থেকে নিফটি কিন্তু আস্তে আস্তে গুটি গুটি পায়ে 25,000-এর দিকে আবারও ছুটতে শুরু করেছে। কেন এই জিনিসটা হচ্ছে সেটা আমরা সবাই জানি, কি ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ, যেটা গতকাল আরেকটা নতুন মোড় নিয়েছে। কীরকম, যে ইউএস অর্থাৎ আমেরিকা ইরানের ওপর অ্যাটাক করবে এরকম শোনা যাচ্ছিল। তো সেটা কিন্তু হয়ে গেছে স্যাটারডে নাইটে, এবং 3টে নিউক্লিয়ার সাইটে ইউএস কিন্তু বোম মেরে উড়িয়ে দিয়েছে, অফিসিয়ালি নিউজ। যেখানে বলতে পারেন যে ইরানের একরকম মাজা কিন্তু ভেঙে দিয়েছে। কেন বলছি, কারণ পশ্চিমা দেশ বা ইসরায়েলের সাথে লড়াই করার জন্য কিন্তু তারা নিউক্লিয়ার সম্পূর্ণ দেশ হতে চাইছিল, এবং সেইটাকে আটকানোর জন্য ইসরায়েল এবং ইউএস উঠে পড়ে লেগেছে, এবং তারা তাদের কাজ সম্পূর্ণ করে দিয়েছে। ইরানকে মোটামুটি অনেকটাই কমজোরি করে দিয়েছে, এবং ইরানিয়ানদের ওপরে বারবার ডোনাল্ড ট্রাম্প বলছে কি যে বিদ্রোহ শুরু করতে। তো মোটামুটি বলতে পারেন যে ইরানের মধ্যে কিন্তু একটা বিদ্রোহর আগ তৈরি হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর ইরানের এমন বিশাল ক্ষমতা নেই যে তারা ইসরায়েল বা ইউএসের বিরুদ্ধে যুদ্ধ করে সফলতা পাবে, কারণ কারণ তাদেরকে এখনও পর্যন্ত তেমনভাবে কেউ সাপোর্ট করছে না, কেউ মিন্স কোনো দেশ সাপোর্ট করছে না। যার ফলে ইউএসের অ্যাটাকের পরে মার্কেট হয়তো সবাই ভেবেছিল যে মার্কেট ব্যাপক পড়বে আজকের দিনে, তো সেখানে কিন্তু মার্কেট এখন আস্তে আস্তে রিকভারি করছে। স্যার আমরা যদি আমাদের মিড ক্যাপ ইন্ডেক্সকে দেখি না, তাহলে মিড ক্যাপ ইন্ডেক্সকে দেখলে দেখা যাবে মিড ক্যাপ ইন্ডেক্স কিন্তু আজকে মর্নিং থেকেই পজিটিভ ট্রেড করছিল, এবং এখন দেখলে দেখা যাবে 0.31% আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আমরা যদি নিফটি স্মল ক্যাপকে দেখি না, তাহলে দেখলে দেখা যাবে স্মল ক্যাপও কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখা যায়, প্রায় 0.5% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। সদ্য ইউরোপের মার্কেট খুলেছে, জার্মানি বলুন, ইউকে বলুন, তার পাশাপাশি ফ্রান্সের মার্কেট বলুন বা আদার্স ইউরোপের মার্কেট বলুন, সেখানেও যে ব্যাপক একটা গিরাওয়াট সেরকম কিন্তু নেই। দেখলে দেখা যাবে সামান্য সামান্য গিরাওয়াট দেখা যাচ্ছে, এবং আস্তে আস্তে কিন্তু প্লাসের দিকে ছুটেছে। খুদ ইসরায়েলের মার্কেটকেও দেখলে দেখা যাবে 0.5% মতন নিচে রয়েছে, এবং চায়নার মার্কেট তো পজিটিভ ট্রেড করছে। তার পাশাপাশি জাপানের মার্কেটকেও দেখলে দেখা যাবে ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে। তো কোথাও কিন্তু কোনো মার্কেটে প্যানিক সিচুয়েশন তৈরি হয়নি। কেন? কারণ ইরানের সেরকম ক্ষমতাই নেই যে প্রতিক্রিয়া জানাবে। তো ইরানের অবস্থা খারাপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্রেন্ট ক্রুড দেখুন আবারও সুস্থি দেখাচ্ছে। কোথায় ব্রেন্ট ক্রুড 78-এ চলে গেছিলো গতকাল, আজকে আর্লি মর্নিংয়েও কিন্তু চলেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখলে দেখাবে এখন 77.74-এ চলছে। তো ক্রুডের থেকেও কিন্তু কোনো খারাপ নিউজ পাওয়া যাচ্ছে না। তার পাশাপাশি গোল্ডকে দেখলে দেখাবে গোল্ডও কিন্তু ব্যাপক যে জাম্প দেখিয়েছে সেরকম ব্যাপার নয়। 1,02,000 সামথিং চলে গেছিলো, সেখান থেকে কিন্তু 1,01,855-তে চলছে কি গোল্ড। তো বলতে পারেন ইউএসের অ্যাটাকের পরে মাহল কিন্তু খুব একটা যে চেঞ্জেস হয়েছে বা খুব একটা খারাপ হয়ে গেছে সেরকম ব্যাপার নয়, যার জন্য আমাদের নিফটিও কিন্তু আস্তে আস্তে পজিটিভের দিকে এগোচ্ছে, বা বলতে পারেন ব্যাপক যে গিরাওয়াট দেখিয়েছে সেরকম ব্যাপার নয়। আর মিড ক্যাপ স্মল ক্যাপ তো পজিটিভ ট্রেড করছে। তো এর অবস্থা কিন্তু খারাপ হতে পারে, আমি আবারও সম্ভাবনার কথা বলছি যে খারাপ হতে পারে একটা জিনিস হলে, এবং তার সম্ভাবনা কিন্তু এখন দেখা যাচ্ছে। কোন জায়গাটার ভয়? স্টেট অফ হরমুজ। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে দেখুন এই জায়গাটা দিয়ে কিন্তু সারা ওয়ার্ল্ডে 20% অয়েল ট্রেড হয়। তো এই জায়গাটাকে ব্লক করার কথা বলছে কে? ইরান। তো এই হরমুজ সাইড দিয়ে কিন্তু 20% যেহেতু ট্রেড হয় অয়েলের, তো এটাকে যদি ব্লক করে তাহলে কিন্তু বলতে পারেন যে ক্রুড অয়েল বাড়বে, আর ক্রুড অয়েল বাড়লে অস্থিরতার সৃষ্টি হবে, মার্কেট পড়বে। যদিও বা হয়তো এটা সাময়িকক্ষণের জন্যই হবে, কারণ কারণ যখনই ইরান এই জায়গাটা ব্লক করবে তখনই কিন্তু ইসরায়েল বলুন ইউএস বলুন স্টেপ নেবে।
তো এটাও দীর্ঘায়িত হবে না, তবে হবে যদি এই জায়গাটা তারা ব্লক করে, সেরকমই কিন্তু শোনা যাচ্ছে। কারণ ইরানিয়ান পার্লামেন্টে এটার সপক্ষে রায় দিয়েছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখাবে এখন ইরান থ্রেট দিচ্ছে তারা ক্লোজ করতে পারে স্ট্রেট অফ হরমুজ, যেখানে একটা 20% গ্লোবাল অয়েল ট্রেড হয়। তো এই জিনিসটা যদি করে তাহলে আবার মাহল খারাপ হতে পারে বলতে পারেন। তো মাহল খারাপ হলে নিফটি আবারও পড়তে পারে, যার সম্ভাবনা খুবই কম। তবে আজকের দিনে মার্কেট পড়ার পিছনে আরেকটা কারণও কিন্তু রয়েছে, যেটা নিয়ে আপনাদের সাথে আগেই ডিসকাস করেছিলাম। হয়তো সেই কারণটা না থাকলে হয়তো নিফটি বা সেন্সেক্স আজকে পজিটিভ ট্রেড করতো। আরেকটা কারণ কি? কারণটা হচ্ছে আইটি ইন্ডেক্স। যে ইন্ডেক্সটা দেখলে দেখাবে প্রায় 1.5%-এর কাছাকাছি ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে নিফটিতে আইটি ইন্ডেক্সের ওয়েটেজ কত? 11%। তো আমি আপনাদের সাথে আলোচনা করে জানিয়েছিলাম যে আইটি ইন্ডেক্স যদি পড়ে তাহলে কিন্তু নিফটি পড়তে পারে। তো আইটি যদি সুস্থি দেখাতো না, তাহলে কিন্তু নিফটি আজকের দিনে হয়তো পজিটিভে চলে যেত। তো আইটি ইন্ডেক্স পড়া মানে আইটি দিগ্গজ কোম্পানিগুলো পড়া। দেখুন, ইনফোসিসকে দেখলে দেখাবে ইনফোসিস কিন্তু আজকের দিনে এখনও পর্যন্ত 2.5% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। শুধু ইনফোসিস নয়, টিসিএসকে দেখলে দেখাবে 1.5% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। উইপ্রোকে দেখলেও দেখাবে উইপ্রো কিন্তু আজকের দিনে 1.5%-এর কাছাকাছি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। এইচসিএল টেকনোলজি, এই কোম্পানিটাকে দেখলে দেখাবে এই কোম্পানিটা প্রায় 2% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো আইটি কোম্পানিগুলো কেন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যার ইম্প্যাক্ট নিফটি বলুন বা সেন্সেক্সে বলুন সেখানেও দেখা যাচ্ছে। তো দেখানোর পিছনে কারণ হচ্ছে গিয়ে কি, অ্যাসেঞ্জার। এই অ্যাসেঞ্জার কোম্পানিটা Q3 রেজাল্ট ডিক্লেয়ার করেছে। কোথাকার কোম্পানি? এই কোম্পানিটা কিন্তু ইউএসের কোম্পানি। এই কোম্পানিটা ওয়ার্ল্ডের 1 নম্বর কোম্পানি আইটি সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে, যেটা আমাদের টিসিএসের ডবলেরও বেশি মার্কেট ক্যাপ রাখে। অর্থাৎ দুটো টিসিএস কিন্তু এই কোম্পানিটার মধ্যে ঢুকে যাবে, তারপরেও আরও জায়গা থাকবে বলতে পারেন। তো এত বড় আইটি সার্ভিস প্রোভাইড করা কোম্পানি, যে কোম্পানির Q3 রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট তো ঠিকঠাক করেছিল, কিন্তু আগামী দিনের যে প্রেডিকশন দিয়েছে না, সেটা কিন্তু প্রতি কটা কোম্পানিকে ভাবিয়ে তুলছে আইটি সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে। কারণ তারা ব্যাখ্যা করেছে, কারণ কি হিসেবে কি জানিয়েছে? অবভিয়াসলি ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ তো রয়েছে, এবং তার পাশাপাশি মিডল ইস্টে যে টেনশন চলছে, সেই টেনশনকেও তারা কিন্তু কারণ হিসেবে জানাচ্ছে। যেখানে ক্রুড অয়েলের দাম বাড়লে ইনফ্লেশন বাড়বে, আর ইনফ্লেশন বাড়লে অবভিয়াসলি এই কোম্পানিগুলোর সার্ভিস কিন্তু কমে যাবে। কেন? কারণ ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য গভর্নমেন্টকে আবার হস্তক্ষেপ করতে হবে, কস্ট কাটিং করতে হবে। কস্ট কাটিংয়ের ফলে কী হবে? যে কোম্পানিগুলো তাদের সার্ভিসটাকে কমিয়ে দেবে, আর সার্ভিস কমিয়ে দিলে এই সব কোম্পানিগুলোর রেভিনিউ প্রফিটেবিলিটি এফেক্ট পড়বে। তো অ্যাসেন্সের আগামী দিনে কি হতে পারে সেই প্রেডিকশন দেওয়ার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা কিন্তু ভালো রেজাল্ট করা সত্ত্বেও 7% মতন পড়েছে। তো 1 নম্বর কোম্পানি যদি এরকম পড়ে, স্বাভাবিকভাবে 2, 3, 4, 5, 6, 7 এরা কেমন করতে পারে? তো স্যার, এই কারণে কিন্তু আইটি ইন্ডেক্স পড়ছে। আর আইটি ইন্ডেক্স পড়ছে মানে দেখুন 1.5% মতন, 1.5%-এর কাছাকাছি নিফটিকেও নিচে নামাচ্ছে। তবে পরিস্থিতি চেঞ্জ হতে পারে কখন? যদি ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধ যদি থেমে যায়, ক্রুড অয়েল যদি স্বাভাবিক থাকে, ইনফ্লেশন যদি কন্ট্রোলে থাকে, তাহলে কিন্তু পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে এবং আইটি কোম্পানিগুলো আবারও অর্ডার পাবে। যে চিন্তা অ্যাসেনশিয়ার জানিয়েছে, সেই চিন্তা দূর হবে এবং কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখাতে পারে। তো স্যার, এই হচ্ছে কারণ আজকে নিফটি ডাউনে আসার পিছনে। যদি ভালো লাগে, যে আছে নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।